নাহিদ ইসলাম বলেছেন বেশ কিছু উপদেষ্টাদের ব্যাপারে, যারা এটা আরো ভয়াবহ অভিযোগ যে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, করাপশন টরাপশন না, সরাসরি গাদ্দারি করছে এমন নাম তারা জানেন এবং তারা সময় মতো নাম বলে দিবেন। আমি সর্বপ্রথম অন্তত 10 বার বিভিন্ন মিডিয়ায় বলেছি, প্রেস কনফারেন্সে বলেছি, নাহিদ ইসলাম শুধু এনসিপির নেতা না, এই জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানেরও একজন বড় যোদ্ধা। সুতরাং তার পার্টিকে উইন করানোর জন্য বা তার পার্টির কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তিনি যদি এই কথাটা বলে থাকেন, এটা চরম অনৈতিক হবে। তিনি যেহেতু বলেছেন আমরা মিন করি, তিনি এত হালকা একটা কথা বলে ফেলবেন না একটা পার্টির প্রধান হিসেবে। দ্যাট মিনস তার কাছে অফকোর্স কনক্রিট তথ্য আছে যে কারা কারা গাদ্দারি করেছে। তার উপরে ঐতিহাসিক নৈতিক দায় হলো তাদের নাম বলে দেয়া। আমরা তো পলাশির 250 বছরের পর এখন মির্জাফর কে ছিল তারে নিয়ে বই পুস্তক আমরা জুলাই গণ অভ্যুত্থানে পড়তে চাই না, আমরা এখনই জানতে চাই কারা আমাদেরকে গাদ্দারি করলো। তাহলে এই যে নাহিদ ইসলাম বললেন, এরপর নাহিদ ইসলামকে এখন পর্যন্ত বলেছেন সেফ এক্সিট, এর মানে কি? তাহলে আপনারা আমাদেরকে যদি এভাবে হেল্প করেন তাহলে বলবো না, আর যদি না বলেন তাহলে নাম বলে দিব, মানে সবাইকে এই পলিটিক্সটাই করতেছে। তাহলে নাহিদ ইসলামও এখন পর্যন্ত নাম ডিসক্লোজ করে নাই, বিএনপিও যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বলেছে সেগুলোও কিন্তু সামনে আনে নাই, হয়তো তাদের সাথে গেলে আর সামনে আনবেও না। একইভাবে জামাতের ক্ষেত্রেও হবে, জামাত বলছেন যে হয়তো কিছু উপদেষ্টাদের কণ্ঠ ভয়েস রেকর্ড পর্যন্ত তাদের কাছে আছে। প্রথম কথা হলো এইটা তো জামাতের কাছে থাকার কথা না, বলেছে আছে, তাহলে এইটা তো জামাতের কাছে থাকার কথা না, এটা এজেন্সির কাছে থাকার কথা। তাহলে অফকোর্স জামাতের কাছে সরবরাহ করেছে কোন এজেন্সি, এর মানে এই উপদেষ্টাদের সবকিছুই কোনো না কোনো এজেন্সির কাছে আছে, এগুলো ওপেন হবে। এর মানে কি আমাদের যার যা আছে এটা আমরা সামনে পলিটিক্যাল টুল হিসেবে বার্গেইন করে সামনে কতটুকু অ্যাডভান্টেজ পাবো এটা, তাহলে আমাদের ব্যাপার হলো। এবং ভাই যেটা বললেন, দেখেন এইটা ভাইয়ের অনেস্টি একটা, সেটা হলো উনি এটা ক্লিয়ার করেছেন যে না আমি ভোট চাই সবার, এবং এটা ভোটের রাজনীতিতে এইটাই। দেখেন আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বলি, এইটা হলো না আমাদের আইডিওলজির জায়গা, যে আমরা দর্শনগতভাবে সবাই এই ফ্যাসিবাদের বিপক্ষে, কিন্তু যখনই আমরা এই যোদ্ধারা ইলেকশন করবে তখন কিন্তু তাকে পছন্দ করেন অপছন্দ করেন, তাকে ভোটের রাজনীতিটা করতে হচ্ছে, এবং ভোটের রাজনীতিতে সবার ভোট তাকে লাগবে। মুশকিলটা হয়ে গেল আমাদের যেটা একটা কালেকটিভ ফেলিওর যদি আপনি বলেন, বাংলাদেশের যেটা সবচেয়ে ক্ষতি হয়েছে ঠিক জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট রেজিম বা পার্টির সাথে আমরা জাতিগতভাবে কিভাবে রিয়েক্ট করব, এইটার একটা ন্যাশনাল কনসেনসাস হওয়া দরকার ছিল। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাই মিলে বসে যে না ভাই আমরা আমাদের ভোটের রাজনীতির কারণে একে স্পিচ দেবো না। আমি তো বরং অন্য একটা জিনিস দেখি যেটা অনেকে চিন্তাই করে না। ধরেন আমি ধরে নিচ্ছি, মানে আমি মানে শিওর না, বিএনপি মানে সরকারে আসলো, ওকে, এবং ধরে নিলাম জামাত ইসলামী অপোজিশন হলো। এখন ধরেন এইখানে তো একটা চ্যালেঞ্জ আছে যেটা সামনে আওয়ামী লীগের ভোট ব্যাংকে ভীষণভাবে আলোড়িত করবে। কিরকম? ধরেন বিএনপি স্বাভাবিকভাবে একটা গণমুখী দল এবং সে অনেক ভুলভ্রান্তি হতেই থাকবে ক্ষমতায় আসার পরে, খুব কমন। আবার উল্টো দিকে জামাত যেহেতু অত গণমুখী দল না, সে একটা ক্যাডার বেস পার্টি, সুতরাং সে একটু বেশি অর্গানাইজড। তো তার বিএনপির মতো গণমুখী দল যে অনেকগুলো ভুল করবে এটা খুব স্বাভাবিক। সেখানে জামাত ইসলামী আবার একটা ক্যাডার